সমাজের নির্যাতিত, অবহেলিত এবং অধিকার থেকে বঞ্চিত মানুষেরা যখন তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য রাস্তায় নামে, তখন সরকার তাদের শান্ত করতে একের পর এক প্রতিশ্রুতি দেয়। সময় গড়ায়, বছর পেরিয়ে যায়, কিন্তু সেই প্রতিশ্রুতিগুলো কখনোই বাস্তবে রূপ নেয় না। যখন এই মানুষেরা পুনরায় তাদের অধিকারের জন্য সোচ্চার হয়, তখন তাদের দমন করতে পুলিশ মোতায়েন করা হয়, তাদের উপর নির্মমভাবে গুলি চালানো হয়। এভাবেই যুগে যুগে রাষ্ট্রের নামে চলে এক নীরব হত্যার ইতিহাস। যারা এই সত্যকে প্রকাশ করার চেষ্টা করে, তাদের হয় নিশ্চিত করা হয়, নয়তো খুন করা হয়। আজ আমি আপনাদের এমন একটি সত্য ঘটনার গল্প শোনাবো, যেখানে একজন সৎ পুলিশ কনস্টেবল নিজেই এই অন্ধকার ইতিহাসের সাক্ষী হয়ে পড়েছিল। কিন্তু সে কি এই অন্যায়ের পর্দা উন্মোচন করতে পেরেছিল, নাকি তার সাথেও একই পরিণতি হয়েছিল? হ্যালো ফ্রেন্ডস, আমি সিদ্দিক। আজ আমি বলবো কেরালার একটি সত্য ঘটনার উপর নির্মিত পলিটিক্যাল ক্রাইম থ্রিলার মুভি নারীভেদের কথা। সিভিল পোশাকে দুই পুলিশ সদস্য এক চলন্ত বাসে একজন ব্যক্তির খোঁজ করছে। তারা তাকে বাসে উঠতে দেখলেও লোকটি তাদের চোখ ফাঁকি দিয়ে বাস থেকে নেমে পড়ায় তারা তাকে আর খুঁজে পায় না। তবে সামনের স্টপেজে নেমে এক অটো চালককে ছবি দেখালে সে জানায় 5 মিনিট আগে এই লোকটিকে জঙ্গলের দিকে যেতে দেখেছে। এই খবর শুনে পুলিশ সদস্যরা তৎক্ষণাৎ তাদের সিনিয়র অফিসারকে ফোন করে জানায়। তিনি নির্দেশ দেন যে কোনো মূল্যে তাকে ধরতে হবে, যেন সে কিছুতেই না পালাতে পারে। সাথে সাথে পুলিশ সদস্যরা তাকে ধরার জন্য রওনা দেয়। দৃশ্য সন্ধ্যায় চলে যায়। তারা খুঁজছে ভার্গিস নামে একজনকে। ভার্গিস একটি গরু পিকআপে করে পালানোর চেষ্টা করছিল, কিন্তু পুলিশ খবর পেয়ে পিকআপটি আটকায়। ভার্গিস পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে, তবে পুলিশ সদস্যরা তার পিছু নেয়। এক পর্যায়ে তারা ভার্গিসকে ঘিরে ফেলে। ভার্গিস পুলিশের সাথে লড়াই করে পালানোর সর্বোচ্চ চেষ্টা করে, কিন্তু পুলিশ সদস্যরা সংখ্যায় বেশি হওয়ায় তাকে ধরে ফেলে। এর মধ্যে একজন ভার্গিসের মাথায় আঘাত করলে সে অজ্ঞান হয়ে যায়। তৎক্ষণাৎ ভার্গিসের হাতে হ্যান্ডকাফ পরিয়ে তাকে একটি গোডাউনে নিয়ে যাওয়া হয়। কিন্তু এই ভার্গিসকে কি করেছে সে, যার জন্য পুলিশ তাকে এইভাবে ধরে নিয়ে এসেছে? এর জন্য আমাদের ঘটনার পেছনের গল্প জানতে হবে। কেরালার জঙ্গলে বাস করে একটি উপজাতি জনগোষ্ঠী। যখন সমাজের অন্যরা উন্নত জীবনযাপন করছে, তখন তারা তাদের মৌলিক চাহিদা থেকেও বঞ্চিত। তাদের নিজস্ব কোনো জমি নেই, থাকার জায়গা নেই, ছাউনি তুলে তারা বসবাস করে। জীবিকার জন্য কোনো ভালো ব্যবস্থাও নেই। জঙ্গলের ফল, মধু বা মাছ ধরে তারা জীবিকা নির্বাহ করে। কখনো কখনো জঙ্গলের আশেপাশে গ্রামে গিয়ে নিম্নমানের কাজ করে। সমাজের অন্যরা তাদের হেয় দৃষ্টিতে দেখে, এমনকি সামান্য কারণে তাদের উপর চুরির অপবাদ দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার চেষ্টা করে। যেমন খাম্মি নামে একজনকে দুটো সুপারি কুড়ানোর অপরাধে চুরির অভিযোগে থানায় আনা হয়, তবে পুলিশ সব জানে, তাই তারা খাম্মি নামে কেস ফাইল না করে নিজেরাই বিষয়টি মিটিয়ে নেয়। খাম্মিদের মতো মানুষের পাশে কেউ থাকে না, তবুও শান্তি নামে একজন নারী এই উপজাতি গোষ্ঠীকে রক্ষা করার জন্য সবসময় চেষ্টা করে। তাদের অধিকার আদায়ের পথ বলে দেয়। বর্ষা মৌসুম আসছে, তাদের পরিবার নিয়ে বাঁচতে ভালো বাড়ির প্রয়োজন। সরকার বারবার প্রতিশ্রুতি দিলেও তারা কোনো বাড়ি বা জমি পায়নি, তাই তারা একটি বড় ধরনের প্রতিবাদের পরিকল্পনা করে। দৃশ্য ফিরে আসে বর্তমানে। ভার্গিসের জ্ঞান ফিরেছে, কয়েকজন তাকে মারধর করছে। এদিকে একজন ভার্গিসের ব্যাগ তল্লাশি করে কিছু নথি পায়। নথিগুলো দেখে সবাই হতবাক হয়। ভার্গিসের মুখের ভাব দেখে বোঝা যায় সে এমন কিছু করেছে যা তারা কল্পনাও করেনি। তাহলে ওই নথিতে কি আছে, আর ভার্গিসের সাথে তাদের কি সম্পর্ক? এটা জানতে আমাদের ভার্গিসের অতীত জানতে হবে। দৃশ্য অতীতে চলে যায়। ভার্গিস আর তার বন্ধু বিনয়কে দেখানো হয়। দুজনেই বেকার, তবে চাকরির জন্য তারা মাঝে মধ্যে চাকরি প্রার্থীদের সাথে প্রতিবাদে অংশ নেয়। আজ তারা সেখান থেকে ফিরছে। এখানে যাতায়াতের একমাত্র মাধ্যম নৌকা। নৌকায় বসে তারা আলোচনা করছিল কিভাবে প্রতিবাদে সফল হওয়া যায়। ভার্গিসের নানা অদ্ভুত আইডিয়া থাকে। এটা ভার্গিসের বাড়ি, তার বাবা নেই, শুধু মা শাহানা আর ভার্গিস থাকে। এই মেয়েটি ভার্গিসের গার্লফ্রেন্ড ন্যান্সি। ন্যান্সি একটি ব্যাংকে চাকরি করে, তাই প্রতিদিন ভার্গিস তাকে ব্যাংকে পৌঁছে দেয়। একদিকে ভার্গিস চাকরির জন্য প্রতিবাদ করে যাচ্ছে, অন্যদিকে ন্যান্সির বাবা তার বিয়ের জন্য পাত্র খুঁজছে। ভার্গিস চাকরি পাচ্ছে না, এটা ভুল। আসলে সে ছোট চাকরি করতে চায় না, বড় চাকরির আশায় অনেক ছোট চাকরি প্রত্যাখ্যান করেছে। সম্প্রতি পুলিশ কনস্টেবলের নির্বাচনেও সে উত্তীর্ণ হয়েছে, কিন্তু তার লক্ষ্য বড় এসআই এর নিচে সে জয়েন করবে না। ন্যান্সি তাকে বোঝায় কনস্টেবলের চাকরি খারাপ কি, পরে প্রমোশন পেয়ে এসআই হওয়া যাবে, কিন্তু ভার্গিস তাতে কান দেয় না। সে শুধু মনের মতো চাকরি চায়, হয় সচিবালয় নয়তো এসআই। এদিকে তার মা শাহানা কাপড় সেলাই করে সংসার চালান। ভার্গিসের মামা বেনি তাদের 40 শতক জমি দেখাশোনা করেন। কাল নতুন করে কলা গাছের চারা রোপণ করতে হবে। বেনি ভার্গিসকে বলে, সময় থাকলে খেতে আসিস। শাহানা বিরক্ত হয়ে বলে, কাকে বলছিস? কালেক্টর সাহেব কি জমি চাষ করতে যাবে? রাতে খেতে খেতে বেনি ভার্গিসকে বলে, 28 বছর বয়স হলো, এখন কিছু কর। ভার্গিস বলে, আমি তো ভালো ভবিষ্যতের জন্য চেষ্টা করছি। শাহানা তখন বাবার কথা বলে। তার বাবাও বড় কিছুর আশায় কিছুই করতে পারেনি। চাষবাস করলেও অন্তত জমি থাকতো। বাবার মতোই ছেলে হয়েছে। সবাই যখন পরিবার নিয়ে ভাবে, ভার্গিস শুধু নিজের সন্তুষ্টির কথা ভাবে। এটা নিয়ে শাহানার মনে কষ্ট। পরদিন ন্যান্সি অফিসে যাচ্ছিল। ভার্গিস তার সাথে দেখা করে কিছু টাকা ধার চায়। ন্যান্সি তার ছোটবেলার একটা
সোনার চেন দিয়ে বলে, মা জানে এটা হারিয়েছে, এটা বিক্রি বা বন্ধক রাখো, তবে 2 মাস আমার কাছে টাকা চাইতে আসবে না। ভার্গিস মাঝে মধ্যে ন্যান্সির কাছ থেকে টাকা নেয়, কিন্তু তা দিয়ে বন্ধুদের সাথে বিডি টানে, নদীর পাড়ে তাস খেলে। তবুও ন্যান্সির ভালোবাসার কমতি নেই। তাদের প্রেমের গল্প ভালোভাবে চলছিল, কিন্তু ক্রিসমাসের রাতে ন্যান্সি ও ভার্গিস একে অপরকে চুমু খাচ্ছিল। তখন ন্যান্সির বাবা দেখে ফেলেন। পরে তিনি বেনি ও ভার্গিসকে ডেকে পাঠান। ভার্গিস স্বীকার করে তারা স্কুল থেকে একে অপরকে ভালোবাসে এবং বিয়ে করতে চায়। ন্যান্সির বাবা বলেন, তুমি কি করো? তোমার তো চাকরি নেই। ভার্গিস বোঝায়, চাকরি পাচ্ছি না তা নয়, ভালো চাকরির জন্য ছোট চাকরিতে জয়েন করছি না, আমাদের জমিও আছে। কিন্তু ন্যান্সির বাবা স্পষ্ট বলেন, ন্যান্সির চাকরির লোভে ভার্গিস তাকে ফাঁসানোর চেষ্টা করছে। ভার্গিস বেকার, তাদের বাড়ির অবস্থা ভালো নয়। তিনি ভদ্রভাবে ভার্গিসকে সতর্ক করেন। শাহানা সব জানার পর ভার্গিসকে বোঝায়, এভাবে চাকরি ছেড়ে দিলে সবাই তাকে অপমান করবে, বিয়ে করবি, বউয়ের খরচ কোথায় পাবি? পরে বাড়িতে ফিরে দেখে কনস্টেবলের চাকরির নিয়োগপত্র এসেছে। ভার্গিস বলে, এটা কনস্টেবলের চাকরি, আমি যাব না, সচিবালয়ের পরীক্ষা আছে। বেনি বোঝায়, কনস্টেবলের চাকরি ছোট কিসে, চাকরি বদলাতে পারবি। ভার্গিস বলে, পুলিশের ট্রেনিং এ সময় পাবো না। বেনি বুঝতে পারে ভার্গিসকে বোঝানো যাবে না, তাই বলে, আমার হয়তো তোর মতো জ্ঞান নেই, কিন্তু লজ্জা থাকলে মাকে আর কষ্ট দিস না। এরপর ভার্গিস চার্চে গিয়ে ন্যান্সির সাথে দেখা করে, জানতে চায়, তোমার পরিবার তো বিয়েতে রাজি না, তোমার সিদ্ধান্ত কি? ন্যান্সি স্পষ্ট বলে, পরিবারকে কষ্ট দিয়ে পালিয়ে বিয়ে করতে পারবো না, তুমি শুধু নিজের কথা ভাবো, নিজের মতো চাকরি, জীবন চাও। আমার কথা কি ভেবেছো? এত বছর আমি কিভাবে ম্যানেজ করেছি? তোমার মায়ের কথা ভাবো, আমি আর প্রেশার নিতে পারছি না, আমাদের ব্রেক নেওয়া উচিত। তুমি সময় নাও, চাকরি করো, আমি সব ম্যানেজ করব। আমি না চাইলে কেউ আমাকে বিয়ে দিতে পারবে না, আমি তোমার জন্য অপেক্ষা করব। ওই রাতে শাহানা ভার্গিসকে কাঁদতে দেখে সব বোঝে। বলে, এত ভেবে চাপ নিস না, কে পাশে থাকলো কে থাকলো না তা ভাবলে হবে না, তোর লক্ষ্যে এগো। যখন নিজের পায়ে দাঁড়াবি, যে চলে গেছে সেও ফিরবে। এরপর ভার্গিস কনস্টেবলের চাকরিতে যোগ দেয়। দৃশ্য কয়েক মাস পরে ভার্গিস ট্রেনিং শেষ করে ফোর্সে যোগ দিয়েছে। একজন সিনিয়র কনস্টেবল প্রতিবাদকারীদের সরানোর চেষ্টা করছে। একজন বসে থাকায় তাকে উঠতে বলে, কিন্তু সে উঠছে না। সিনিয়র ভার্গিসকে তাকে সরাতে বলে। ভার্গিস যেতে গেলে লোকটি তার উপর হামলার চেষ্টা করে। ভার্গিসের মাথা গরম হয়ে যায়, সে তাকে মারধর শুরু করে। এতে প্রতিবাদকারীরা উত্তেজিত হয়। একজন ইন্সপেক্টর এসে ভার্গিসকে সরিয়ে নিয়ে যায়, বলে, বাবার বয়সে লোককে এভাবে মারছো, তোমার জন্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তখন বশির নামে এক সিনিয়র কনস্টেবল ইন্সপেক্টরকে বোঝান, সে নতুন, এখনো সব শেখেনি, সবার সামনে এমন করলে মান থাকবে না। ইন্সপেক্টর ভার্গিসকে সতর্ক করে চলে যায়। দৃশ্য রাতে, ভার্গিসরা এখানে থাকে। ভার্গিস চাকরি করছে, তবে সচিবালয়ের চাকরির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার ও বশিরের বেড পাশাপাশি। ভার্গিস বশিরকে বলে, এই চাকরি করতে চায় না, সচিবালয়ের পরীক্ষা পাশ করলে এখান থেকে চলে যাবে। ভার্গিসের মাথা গরম। বশির তাকে নিজের সম্পর্কের গল্প শোনায়। বশিরের বাবা হেড কনস্টেবল ছিলেন, খুব রাগী, বাড়িতেও তাই ছিলেন। হার্ট অ্যাটাকে মারা যান। তখন বশির ডিগ্রি সেকেন্ড ইয়ারে পড়তো। বাড়িতে 3 বোন। বাবাই ছিলেন উপার্জনকারী। বশির পুলিশের ইউনিফর্ম পছন্দ করতো না, তবুও বাধ্য হয়ে কনস্টেবল হয়। পরদিন সকালে নাস্তার সময় ভার্গিস নতুন হওয়ায় পুরনো সদস্যরা তাকে অন্যভাবে দেখে। নতুন রিক্রুটদের সিনিয়ররা একটু খাটায়, তাচ্ছিল্য করে। বশিরের মতো কিছু সিনিয়র ভার্গিসকে রক্ষা করে। এমন সময় 2 পুলিশ কর্মকর্তা এসে বশিরকে বলে, দ্রুত সবাইকে রেডি করো, ওয়ারেন ফরেস্টে জরুরি মোতায়েন আছে। এক উপজাতি গোষ্ঠী রিজার্ভ ফরেস্ট দখল করে সেলফ গভর্ন জোন দাবি করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, তাই 35 জনের একটি তালিকা করা হয়। ভার্গিসের নাম প্রথমে। ভার্গিস বশিরকে অনুরোধ করে, আমাকে ক্যাম্পে রেখে যান, পরীক্ষার প্রস্তুতি নিতে পারবো। বশির বলে, হরিদাস স্যার নিজে লিস্ট করেছেন, আমার কিছু করার নেই, জায়গাটা ভালো। ভার্গিস হরিদাসের সাথে কথা বলে নাম কাটতে চায়। হরিদাস বলে, যেতে না চাইলে রিজাইন করো। বাধ্য হয়ে ভার্গিস যায়। বশির তাকে বোঝায়, কয়েকদিনের ব্যাপার, ফিরে এসে প্রস্তুতি নিবি, জায়গাটা সুন্দর, কাজ শেষে দর্শনীয় স্থান দেখবো। রাতে তারা সেখানে পৌঁছায়। এই সেই উপজাতি গোষ্ঠী যারা বড় প্রতিবাদের পরিকল্পনা করছিল। তারা একটি নির্দিষ্ট এলাকায় বেড়া দিয়ে দখল করেছে। পুলিশ তাদের উচ্ছেদ করতে চায়। বশিররা ক্যাম্প ইনচার্জের কাছে যোগ দেয়। ডিআইজি রঘুরাম আসে, তিনি সবকিছু পরিচালনা করছেন। খাম্মি এই গোষ্ঠীর নেতৃত্ব দিচ্ছে। রঘুরাম খাম্মির সাথে কথা বলে। খাম্মি অভিযোগ করে পুলিশ তাদের বেড়া ভেঙেছে। রঘুরাম বলে, আমরা বেড়া ঠিক করে দেব। তিনি পুলিশদের নির্দেশ দেন প্রতিবাদকারীদের সমস্যা না করতে। এলাকাটি সংবেদনশীল, তাই অর্ডার না মানলে কাউকে রাখা যাবে না। বাইরে থেকে আনা পুলিশ সদস্যরা তাঁবু গেড়ে থাকার ব্যবস্থা করে। ধাপে ধাপে ডিউটি চলছে। কেউ কেউ ভাঙা বেড়া মেরামত করছে। তাদের কথা জানা যায় এই গোষ্ঠী আগেও আন্দোলন করেছিল। মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তা বাস্তবায়ন হয়নি, তাই তারা আবার আন্দোলন করছে। ভার্গিস দেখে শান্তি গোষ্ঠীর লোকদের একত্র করে কথা বলছে। খাম্মির কুকুর ভার্গিসকে দেখে ভুগছে। খাম্মি শীষ দিতে কুকুরটি তার কাছে চলে যায়। ভার্গিস মনে করে গত রাতে খাম্মি নেতৃত্ব দিয়েছিল। এই গোষ্ঠী 36 দিন ধরে প্রতিবাদ করছে। খাবারের জন্য চাল ডাল কিছুই নেই। বাচ্চা বুড়ো সবাই অধিকারের জন্য লড়ছে। তারা ভয় পাচ্ছে, কতদিন এভাবে অভুক্ত থাকবে।
থাকবে। সরকার তাদের দাবি মানছে না। শান্তি সবাইকে বলে এতদিনের কষ্ট বৃথা যাবে না, পিছু হটলে চলবে না, দাবি না মানা পর্যন্ত লড়তে হবে। মুখ্যমন্ত্রী আগামীকাল আলোচনায় আসবেন, তাই ধৈর্য ধরতে হবে। ভার্গিস বেডের পাশে ডিউটি করছিল, তখন কুকুরটি এগিয়ে আসে। ভার্গিস পাথর ছুটলে কুকুরটি তেড়ে আসে। ভার্গিস লাঠি দিয়ে মারতে যায়। কুকুরটি বেডের ওপাশে পালায়। প্রতিবাদকারীদের এলাকায় ঢোকার অনুমতি না থাকলেও ভার্গিস কুকুরটিকে মারতে ঢোকে। খাম্মি কুকুরটিকে বাঁচাতে বাধা দিলে তাদের মধ্যে হাতাহাতি হয়। উপজাতির লোকেরা ও পুলিশ সদস্যরা এসে ভার্গিসকে সরিয়ে দেয়। রঘুরাম এসে বলে প্রতিবাদকারীরা ল অ্যান্ড অর্ডার ভঙ্গ না করলে তাদের উপর হামলার অধিকার নেই। নিজে হিরো হওয়ার চেষ্টা করো না, শুধু দায়িত্ব পালন করো। বশিরকেও ভার্গিস বোঝায় এটা সংবেদনশীল এলাকা, ভেবে কাজ করো। দৃশ্য বর্তমানে একজন বড় পুলিশ কর্মকর্তা ভার্গিসকে একটি রাইফেল দেখিয়ে বলে এই রাইফেলের ব্যালিস্টিক রিপোর্ট পেয়েছি, এটি থেকে গুলি চালানো হয়েছিল। ভার্গিস বলে এটা আমার রাইফেল। দেখানো হয় এই রাইফেল থেকে উপজাতিদের উপর গুলি চালানো হয়েছিল। কর্মকর্তা বলে তাহলে তুমি খুনি। ভার্গিস বলে খুনি শুধু আমি একা নই। কর্মকর্তা একটি তৈরি কনফেশন লেটার দিয়ে সই করতে বলে। ভার্গিস পড়ে ছিঁড়ে ফেলে, বলে এই কনফেশনের পর কেস কোর্টে যাবে না। তৎক্ষণাৎ কর্মকর্তা ভার্গিসের বুকে লাথি মেরে ফেলে দেয়। দৃশ্য অতীতে, ডিউটি শেষে ভার্গিসরা আড্ডা দিচ্ছে। তারা ভাবছে কবে এই ঝামেলা মিটবে, তারা ক্যাম্পে ফিরবে। ঘুমাতে গিয়ে ভার্গিস বশিরকে বলে বাড়ির কথা মনে পড়ছে, আপনার বউ বাচ্চার কথা মনে পড়ে না? বশির বলে তার একটি মেয়ে আছে, 6th গ্রেডে পড়ে। ভার্গিস বলে আমার বিয়ে করা উচিত, সবকিছু বদলে যাবে। কথায় কথায় তারা ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে সরকারের একজন মন্ত্রী উপজাতিদের সাথে কথা বলতে আসেন। বলেন আমরা প্রতিশ্রুতি দিয়েছি, বাস্তবায়নের সময় লাগবে। শান্তিরা বলে আর কত সময়? আমাদের থাকার জায়গা, কাজ, খাবার, টাকা কিছুই নেই। মন্ত্রী বলেন সরকার খাবার পৌঁছে দেবে। শান্তি বলে আমাদের তো বাড়িই নেই, জমি বা বাড়ি না পাওয়া পর্যন্ত প্রতিবাদ চলবে। রাতে উপজাতিরা উৎসব করছে। এই সুযোগে রঘুরামের নেতৃত্বে কয়েকজন পুলিশ সদস্য তাদের খাবার পানির জায়গায় আবর্জনা ফেলে। ভার্গিস এটা দেখে ফেলে। উপজাতিরা পানি আনতে গিয়ে রঘুরামকে দায়ী করে। তারা বুঝতে পারে তাদের সরানোর চক্রান্ত হচ্ছে। রঘুরাম অস্বীকার করে বলে আমরা পদক্ষেপ নিলে তোমাদের ভালো হবে না। ভার্গিস বশিরকে বিষয়টি বলে। বশির রঘুরামকে বলে খাবার পানি নষ্ট করা ঠিক হয়নি। সকালে ইন্টারনাল সিকিউরিটির এনসিও হাফ টিম আসে। গোপন সূত্রে খবর এই প্রতিবাদের পেছনে জঙ্গি সংগঠন আছে, তাদের ধরতে হাফ টিম এসেছে। তারা মনে করে জঙ্গিরা উপজাতিদের ব্যবহার করছে, দূর থেকে পর্যবেক্ষণ করছে। 2 জন পুলিশ ও 2 জন হাফ টিমের সদস্য নিয়ে টিম গঠন করে জঙ্গলে পাঠানো হয়। জঙ্গল বিস্তৃত, তাই প্রতি টিম থেকে একজন পুলিশ ও একজন হাফ সদস্য নিয়ে আরেকটি টিম করা হয়। বশির ভার্গিসকে বলে তুমি তামিল কথা বলা সদস্যদের সাথে যাও, আমি হিন্দি ভাষা সদস্যদের সাথে যাই। ভার্গিসের টিম জঙ্গলে একটি ঘর দেখে যেখানে খাদ্যশস্যের বস্তা পায়। জঙ্গিদের কোনো চিহ্ন নেই। ভার্গিস ওয়াকি টকিতে বেস ক্যাম্পে জানায়। সন্ধ্যায় ক্যাম্পে ফিরে দেখে বশির ফেরেনি। পরদিন জানা যায় সবাই ফিরছে, শুধু বশিরের টিম ফেরেনি, তার ওয়াকি টকি সংযোগ বিচ্ছিন্ন। ভার্গিস রঘুরামকে জানায়। রঘুরাম বলে তারা সৈনিক ফিরবে, তার মাথায় অনেক চাপ, এটা নিয়ে ভাবার সময় নেই। ভার্গিসকে উপজাতিদের গতিবিধি পর্যবেক্ষণ করতে বলে। ভার্গিস সীমানায় নজর রাখছিল, তখন একটি বাচ্চা মেয়ের হাতে ওয়াকি টকি দেখে। ভার্গিস রঘুরামকে জানায় খাম্মির উপর সন্দেহ হচ্ছে। রঘুরাম বলে খাম্মিকে ধরে আনো, কেউ যেন না জানে। ভার্গিস বাচ্চাটিকে আপেলের লোভ দেখিয়ে নিয়ে আসছিল। খাম্মি টের পেয়ে বাচ্চাটিকে নিতে গেলে তাদের মধ্যে লড়াই হয়। ভার্গিস খাম্মিকে আঘাত করে বেঁধে ক্যাম্পে আনায়। এরপর শুরু হয় নির্মম টর্চার। খাম্মির কাছে জঙ্গিদের অবস্থান ও বশিরের খবর জানতে চাওয়া হয়। খাম্মি বলে আমি কিছু জানি না, কেউ তার কথা শোনে না। পুলিশ ও হাফ টিমের সদস্যরা তাকে মারধর করে। রঘুরাম বলে চুপিসারে তাকে সীমানার ওপাশে রেখে আসে। পরদিন বশিরের সাথে যাওয়া হাফ টিমের সদস্য দয়াকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। ভার্গিস বশিরের খবর জানতে চায়, কেউ কিছু বলতে পারে না। রঘুরাম প্রতিবাদকারীদের দায়ী করে, বলে তারা হয়তো আক্রমণ করেছে, কিন্তু সরকারের নির্দেশ, প্রতিবাদকারীদের উপর কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। বশিরকে খুঁজতে পুলিশ টিম জঙ্গলে যায়। ভার্গিসও যায়, যেখানে তারা ভাগ হয়েছিল। সেই পথে এগিয়ে ভার্গিস বশিরের ক্যাব দেখে। সেই পথে গিয়ে দেখে ঝর্ণায় জলাশয়ে বশিরকে চেয়ারে বাঁধা, তার দেহ নিথর। বশিরের দেহ উদ্ধার করে ক্যাম্পে আনা হয়। যথাযথ সম্মানে তার দেহ বাড়িতে পাঠানো হয়। ভার্গিসের মনে বশিরের কথাগুলো ঘুরছে। বশির সবসময় তাকে সাহস দিয়েছে। রাতে মন্ত্রী আবার উপজাতিদের সাথে কথা বলেন বশিরের মৃত্যুর জন্য তোমরা দায়ী, রাত পর্যন্ত সময়, চলে যাও। শান্তি বলে এর সাথে আমাদের সম্পর্ক নেই, জমি না পাওয়া পর্যন্ত আমরা নড়ব না, ভয় দেখিয়ে লাভ নেই, মরতে হলে এখানেই মরব, প্রতিবাদ চলবে। শান্তিরা বুঝতে পারে সরকার কিছু প্ল্যান করছে, কিন্তু পিছু হটলে তাদের কষ্ট বৃথা যাবে, তারা প্রতিবাদ চালিয়ে যাবে। সরকার পুলিশের উপর চাপ সৃষ্টি করছে প্রতিবাদকারীদের সরাতে। রঘুরামের হাতে কোনো উপায় নেই। ভার্গিস জানতে চায় বশিরকে কে মেরেছে। রঘুরাম বলে জঙ্গিরা উপজাতিদের সাথে মিলে মেরেছে। ভার্গিস বলে তদন্ত করতে হবে। রঘুরাম বোঝায় আগে পরিস্থিতি
নিয়ন্ত্রণ করতে হবে। একটি ভুল পদক্ষেপ আরেকজনের মৃত্যুর কারণ হতে পারে। সরকারের চাপ আছে, আগে প্রতিবাদকারীদের সরাতে হবে, পরে তদন্ত হবে। ভার্গিসকে রাইটে যোগ দিতে বলে। পুলিশরা রায়ট গিয়ার নিয়ে প্রতিবাদকারীদের দিকে যায়। ভার্গিস হাফ টিমের আহত দয়ার কাছে যায়, জানতে চায় কে আক্রমণ করেছিল, জঙ্গি না উপজাতি। বশিরের খুন কে করেছে? দয়া বলে, কেন এসেছো? চলে যাও। ভার্গিস দয়ার ছুরি দেখিয়ে বলে, বশিরের দেহের পাশে এটা পেয়েছি, সত্য বলুন। দয়া ছুরি নিয়ে ভার্গিসের উপর হামলা করে। তখন দেখানো হয় জঙ্গলে বশিরের সাথে কি হয়েছিল। দয়া পেছন থেকে গায়েব হয়। বশির খুঁজতে গেলে দয়া হামলা করে। কমান্ডো হওয়ায় দয়া চুপিসারে বশিরকে খুন করে, দেহ বেঁধে রাখে। দয়া ভার্গিসকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। ভার্গিস কিছু দিয়ে দয়ার মাথায় আঘাত করে পালায়। রঘুরামের কাছে গিয়ে সব বলে। রঘুরাম বিশ্বাস করতে পারে না। ভার্গিস বলে, দয়াকে গ্রেফতার করতে হবে। তখন হাফ টিমের সদস্যরা এসে পড়ে। ভার্গিস বুঝতে পারে রঘুরামই মূল পরিকল্পনাকারী। রঘুরাম বলে, বশিরকে মারার প্ল্যান ছিল না, একজন পুলিশ সদস্যের মৃত্যুর দরকার ছিল। প্রতিবাদ চললে সরকারের ইমেজ নষ্ট হয়। সরকারের চাপে রঘুরাম এই পরিকল্পনা করেছে। ভার্গিসের মরার কথা ছিল, কিন্তু বশির তার জায়গায় গিয়ে মরেছে। রঘুরাম বলে, তোমার কপাল ভালো, হিরোগিরি বন্ধ করো, আরেকজনকে মারলেও সমস্যা নেই। দোষ জঙ্গি ও উপজাতিদের উপর যাবে। দৃশ্য বর্তমানে। রঘুরাম বলে, এই যুদ্ধে তুমি জিতবে না। ভার্গিস বলে, আমি লড়াই করার সিদ্ধান্ত নিয়েছি। রঘুরাম বলে, আমি তোমার নামে খাম্মির মার্ডার কেস ফাইল করব। বলবো কোমরের নিচে গুলি করার নির্দেশ ছিল, তুমি বুকে গুলি করেছো, আমার সাক্ষী আছে। ভার্গিস হেসে বলে, কি ফাইল করবেন? রঘুরাম বলে, তোমার কোনো অপশন নেই, তুমি বাঁচবে না। রঘুরাম চলে যাওয়ার পর হাফ টিমের একজন ভার্গিসকে আঘাত করে। ভার্গিস অজ্ঞান হয়ে যায়। রঘুরামের নেতৃত্বে পুলিশরা রায়ট গিয়ার নিয়ে উপজাতির দিকে অগ্রসর হয়। উপজাতিরা আত্মরক্ষার জন্য ইট, পাটকেল, ছুরি নিয়ে দাঁড়ায়। রঘুরাম বলে, ভালোই ভালোই চলে যাও, নয়তো মেরে সরাবো। কেউ কান দেয় না। রঘুরাম লাঠিচার্জের নির্দেশ দেয়। সংঘর্ষ শুরু হয়। উপজাতিরা পেরে উঠছে না, কেউ পালাচ্ছে। খাম্মি বাধা দেয়, বলে, বাঁচি আর মরি এখানে থাকবো। উপজাতিরা পুলিশের দিকে তেড়ে আসে। পুলিশ টিয়ারশেল ছোড়ে, কাজ হয় না। ভার্গিসের জ্ঞান ফিরে। সে দেখে পুলিশ নির্বিচারে উপজাতিদের মারছে। রঘুরামের নির্দেশে ভার্গিসের নামে ইস্যু করা রাইফেল তার হাতে দেওয়া হয়। বশির বলেছিল, ঈশ্বরের কাছে দোয়া করো এই রাইফেল ব্যবহার করতে না হয়। ভার্গিস একদিকে পুলিশকে, অন্যদিকে উপজাতিদের বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সে একা কতজনকে বাঁচাবে? সে নিজেও আহত হয়। খাম্মি রঘুরামকে লক্ষ্য করে বল্লম ছোড়ে। রঘুরামের ইগোতে লাগে। সে ফায়ার খোলার নির্দেশ দেয়। পুলিশ গুলি ছোড়ে। প্রথম গুলি খাম্মির বুকে, আর কয়েকজন মারা যায়। তার মধ্যে ওই ছোট্ট মেয়েটিও ছিল। গুলি দেখে অনেকে পালায়। শান্তি ও তার সহযোগীদের গ্রেপ্তার করা হয়। ভার্গিস স্তব্ধ হয়ে যায়। এক কনস্টেবল তার নামে ইস্যু করা রাইফেল ফিরিয়ে দেয়। এই রাইফেল থেকে গুলি করা হয়েছিল, তবে তখন ভার্গিসের হাতে ছিল না। কয়েকদিন পর ভার্গিস বাড়িতে। ঘটনার কথা ভুলতে পারছে না। ঘুমানোর চেষ্টা করলেও ঘটনাগুলো মনে ভাসে। সকালে টিভিতে দেখে শান্তি ও তার সহযোগীদের কোর্টে নেওয়া হচ্ছে। মা জানতে চায় পুলিশ সদস্য মারা গিয়েছিল, তুই জানতি? ভার্গিস হ্যাঁ বলে টিভি বন্ধ করে চলে যায়। ন্যান্সির সাথে দেখা করে সব বলে। ন্যান্সি বলে, কেউ বিশ্বাস করবে না, তুমি কি করতে চাও? ভার্গিস বলে, মুখ বন্ধ রাখলে শুধু বেতন পাবো, কিন্তু আমি তা পারবো না। চোখ বন্ধ করলেই বশির, উপজাতিদের মুখ ভাসে। জানি না কতদিন সহ্য করতে পারবো। ন্যান্সি বলে, কে কি ভাবলো তা বাদ দাও, যা ঠিক মনে করো তাই করো। চাকরি গেলে বা মামলা হলেও আমার সমস্যা নেই। ভার্গিস ডিজিপির কাছে লিখিত অভিযোগ জমা দেয়। ডিজিপি বলে, তদন্তে কোনো সত্যতা পায়নি। রঘুরামকে ডাকে। ভার্গিস বুঝতে পারে এটা শুধু রঘুরামের সিদ্ধান্ত নয়, পুরো ডিপার্টমেন্ট জড়িত। রঘুরাম বলে, সরকার যা বলেছে তাই করেছি। ডিপার্টমেন্টের সম্মান বাঁচাতে তোমাকে চুপ থাকতে হবে। এরপর পুলিশ ভার্গিসকে ধরার চেষ্টা করে, কারণ সত্য প্রকাশ হলে সরকার ও ডিপার্টমেন্টের অপকর্ম বেরিয়ে যাবে। দৃশ্য বর্তমানে। ভার্গিসের উপর টর্চার চলছে। রঘুরাম বলে, এখনো সময় আছে, সেটেলমেন্ট করো। কেউ জানে না কি হয়েছিল, তুমিও বলবে না। ডিপার্টমেন্টের বিরুদ্ধে জিততে পারবে না। ভার্গিস বলে, আমি যুদ্ধে জিতে গেছি। দেখানো হয় পুলিশের কাছে যাওয়ার আগে ভার্গিস জেলে শান্তির সাথে দেখা করে সব বলেছিল। শান্তি বলে, আমরা বললে কেউ বিশ্বাস করবে না, তোমাকে কিছু করতে হবে। ভার্গিস খুন হওয়া পরিবারগুলোর কাছে গিয়ে তথ্য সংগ্রহ করে কোর্টে যায়। জানা যায় পুলিশ বলেছিল প্রতিবাদে শুধু খাম্মি মারা গেছে, কিন্তু পুলিশের গুলিতে আরো 5 জন মারা গিয়েছিল, যার মধ্যে ওই বাচ্চা মেয়েটিও ছিল। পুলিশ তাদের মৃত্যু গোপন করে রাতের আধারে দেহগুলো জঙ্গলে জ্বালিয়ে মাটি চাপা দেয়। জাস্টিস ভার্গিসকে বলে, আমরা বিষয়টি গোপন রাখবো, নিজেরা তদন্ত করব। জাস্টিস, ভার্গিস ও ফরেন্সিক টিম জঙ্গলে যায়। ভার্গিস যেখানে দেহগুলো মাটি চাপা দেওয়া হয়েছিল সেখানে নিয়ে গেলে 5 জনের দেহাবশেষ উদ্ধার হয়। হাইকোর্টের নির্দেশে 6 জনকে গুলি করে হত্যার দায়ে রঘুরামকে গ্রেফতার করা হয়। এভাবে ভার্গিস একটি বড় অপরাধের পর্দা ফাঁস করে সত্য উন্মোচন করে। আমি প্রথমে বলেছিলাম এটি কেরালার সত্য ঘটনার উপর নির্মিত মুভি, কিন্তু মুভিটি দেখে আপনারা বুঝেছেন এটা শুধু কেরালার ঘটনা নয়, এমন ঘটনা আমাদের চারপাশে সবসময় ঘটছে, আমাদের চোখের সামনে ঘটে, কিন্তু আমরা কি প্রতিবাদ করি? সত্য কি প্রকাশ হয়? কত মানুষকে এভাবে খুন করে তাদের অস্তিত্ব মুছে দেওয়া হয়েছে। ভার্গিসের কাজ অত্যন্ত সাহসী।
এমন কাজ ওজন করতে পারে। ভার্গিসের চরিত্র আপনার কেমন লাগলো কমেন্টে জানান। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী মুভি বা সিরিজের ভিডিওতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।